ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জীবন বিজ্ঞানের যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, অণুজীবের জগৎ, সেই চ্যাপ্টারের একটা টপিক যদি আমরা ভাগ করি, তো অণুজীবরা আমাদের কিন্তু শুধুমাত্র অপকারই করে না। তাহলে প্রথমে আমরা দেখেছি অণুজীবের বৈশিষ্ট্য, অণুজীব কাকে বলে এবং অণুজীব কোথায় বসবাস করে সেটার আমরা জেনেছি। আজ তারপরে আমরা জেনেছি যে অণুজীব কী রোগ সৃষ্টি করে। আবার অণুজীব শুধুমাত্র যে আমাদের রোগ সৃষ্টি করে এমনই না, অণুজীব কিন্তু আমাদের অনেকভাবে উপকারও করে। তো অণুজীবদের কাজে লাগিয়ে আমাদের মানব সভ্যতায় অনেক অগ্রগতি হচ্ছে বা আগে থেকেই হয়েছে, সেটা আমরা দিন দিন গবেষণার ফলে আমরা বুঝতে পারছি। যেমন কৃষিক্ষেত্রে, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে, ওষুধ তৈরির ক্ষেত্রে, বর্জ্য পদার্থের পরিষ্কার করার ক্ষেত্রে অণুজীবদের কিন্তু ভূমিকা আছে। তাহলে অণুজীব পরিবেশের অণুজীবরা কি কি উপকার করছে, আমাদের কিভাবে উপকারে লাগছে, বা উদ্ভিদ জগতের কিভাবে উপকারে লাগছে, সেই সম্বন্ধে আমরা আজকে পড়ব। তো আজকের প্রথমে 1 নম্বর প্রশ্নটা দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রশ্ন বলছে, কিভাবে বাতাসের নাইট্রোজেন উদ্ভিদের ব্যবহারযোগ্য নাইট্রোজেনে পরিণত হতে পারে? বাতাসের নাইট্রোজেন কিভাবে উদ্ভিদ ব্যবহার করতে পারে অণুজীবের দ্বারা, এই হচ্ছে প্রশ্ন। তো আমরা জানি বাতাসের মধ্যে 3 ভাগেরও বেশি কিন্তু নাইট্রোজেন আছে। বাতাসের মধ্যে 78% নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে 20%-এর কাছাকাছি। অর্থাৎ আমরা বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন দেখতে পাচ্ছি, বাতাস দেখতে পাচ্ছি, সেই বাতাসের মধ্যে সেটা একটা মিশ্র পদার্থ। সেই মিশ্র পদার্থ অনেকগুলো গ্যাস দিয়ে তৈরি, মৌলিক গ্যাস দিয়ে তৈরি, যৌগিক গ্যাস দিয়ে তৈরি। তো এই মৌল এবং যৌগিক গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন কিন্তু উদ্ভিদরা গ্রহণ করে তারপর তাদের দেহ গঠন করতে গেলে এবং শারীরবৃত্তীয় কাজে কিন্তু তারা কাজে লাগায়। তো এটাই আমরা আজকে জানতে চাইছি যে বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন, সেটা কিভাবে উদ্ভিদ ব্যবহার করতে পারে। সরাসরি তো ব্যবহার করতে পারবে না। বায়ুমণ্ডলে অক্সিজেন যেমন উদ্ভিদ সরাসরি ব্যবহার করে, কিন্তু নাইট্রোজেন সরাসরি ব্যবহার করতে পারবে না। তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন কিভাবে ব্যবহার করে সেটা আমরা জানতে চাইছি। তো বায়ুমণ্ডলের নাইট্রোজেন সরাসরি উদ্ভিদরা ব্যবহার করতে পারে না, ঠিক আছে? বায়ুমণ্ডলের নাইট্রোজেন উদ্ভিদরা ব্যবহার সরাসরি করতে পারে না। তাহলে ব্যবহারের উপায়টা কি? না, নাইট্রোজেন, বায়ুমণ্ডলের নাইট্রোজেন উদ্ভিদরা, সবুজ উদ্ভিদরা বা অন্যান্য উদ্ভিদরা ব্যবহার করতে পারে তখনই যদি সেই নাইট্রেট আকারে বা নাইট্রেট আকারে পায় মাটিতে। তো সেই নাইট্রেট বা নাইট্রেট যৌগ সেটা তৈরি হয় নাইট্রোজেন থেকে। তাহলে নাইট্রোজেন সরাসরি উদ্ভিদ থেকে কিছু অণুজীব মাটিতে থাকতে পারে বা অন্যান্য জায়গায় থাকতে পারে। সেই অণুজীবগুলো কি করে না, বাতাস থেকে সরাসরি নাইট্রোজেনকে তারা সংগ্রহ করে এবং তাদের দেহের মধ্যে নাইট্রেট রূপান্তরিত করে, নাইট্রেট বা নাইট্রাইট যৌগ রূপান্তরিত করে। এবং সেই অণুজীবরা যখন মারা যায় তখন কিন্তু মাটির সাথে সেই নাইট্রেটগুলো মিশে থাকে। সেই নাইট্রেট আবার উদ্ভিদরা কিন্তু তাদের শারীরবৃত্তীয় কাজের জন্য গ্রহণ করতে পারে। তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন অণুজীবের দ্বারা সংবন্ধন হয় বা নাইট্রোজেন আবদ্ধকরণ হয়। তো বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন আবদ্ধকরণের জন্য কিছু ব্যাকটেরিয়ার দরকার। সেই ব্যাকটেরিয়াগুলো কি কি? যেমন ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার, রাইজোবিয়াম। এই ব্যাকটেরিয়াগুলো কি করে বা অণুজীবগুলো সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন নাইট্রেট রূপে
মাটিতে মিশিয়ে দেয়। তাহলে কিভাবে বাতাস থেকে নাইট্রোজেন উদ্ভিদরা ব্যবহারযোগ্য নাইট্রোজেনে পরিণত করে সেটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই। আজকে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখো, নাইট্রোজেন সংবন্ধন বলতে কী বোঝো? তো নাইট্রোজেন সংবন্ধন এই জিনিসটা আমরা আগের প্রশ্নে মোটামুটি আলোচনা করেছি, বিষয়টা বোঝাও হয়েছে। তো নাইট্রোজেন সংবন্ধন যদি সংজ্ঞা আসে, সংজ্ঞা তো না, বলতে কী বোঝো, তখন আমাদের এইভাবে বিষয়টাকে লিখতে হবে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, জীব দ্বারা সংগঠিত হয় মানে জৈব রাসায়নিক প্রক্রিয়া একটা। তাহলে আমরা বলবো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে নাইট্রোজেন ঘটিত যৌগ হিসেবে আবদ্ধ হয়। এখানে নাইট্রোজেন ঘটিত যৌগ মানে নাইট্রেট বা নাইট্রাইট যৌগ। ঠিক আছে, তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মাটিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে নাইট্রোজেন ঘটিত যৌগ হিসাবে আবদ্ধ হয় তাকে আমরা বলি নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন স্থিতিকরণ। ঠিক আছে, তাহলে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে নাইট্রোজেন ঘটিত যৌগে পরিণত হচ্ছে যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারছি যে নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন স্থিতিকরণ। যেমন বৃষ্টির জলে যে নাইট্রিক অ্যাসিড থাকে এর মধ্যে নাইট্রোজেন থাকে, তাহলে বৃষ্টির জলে নাইট্রোজেন ঘটিত অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড মাটিতে অবস্থিত মৌলের সাথে সরাসরি বিক্রিয়া করে সেখানে নাইট্রোজেনের যৌগ গঠন করে। তাহলে এইভাবে একটা সংবন্ধন হবে। এই সংবন্ধনটা কিন্তু ভৌত প্রক্রিয়া। কিন্তু জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেমন স্বাধীন বা মৃতজীবী কিছু ব্যাকটেরিয়া আছে, এর দ্বারা কি হয়, নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে সরাসরি এরা আবদ্ধ করতে পারে তাদের দেহে, তারপরে তারা মাটিতে মিশিয়ে দেয়। তাহলে স্বাধীন বা মৃতজীবী কিছু ব্যাকটেরিয়া যারা বায়ুমণ্ডলের নাইট্রোজেন তাদের দেহে সংবন্ধন করতে পারে, পরবর্তীতে মাটিতে মিশে যাচ্ছে। তাহলে এইভাবে নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে। তো নাইট্রোজেন সংবন্ধনকারী কিছু ব্যাকটেরিয়ার নাম আমরা অলরেডি জানি, অ্যাজিটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার নাম, তোমরা মনে রাখবে। অ্যাজিটোব্যাক্টর একটা ব্যাকটেরিয়ার নাম। কি করছে, এরা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করছে। অ্যাজিটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম। ঠিক আছে, মনে রাখবে তোমরা, এরা হচ্ছে অণুজীব বা ব্যাকটেরিয়া, এরা বায়ুমণ্ডলের নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। তো প্রশ্নটা এভাবেও হতে পারে যে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মাটিতে মিশিয়ে দেয় এরকম অণুজীবের নাম বলো, তখন তোমাকে বলতে হবে অ্যাজিটোব্যাক্টর বা ক্লস্ট্রিডিয়াম বা রাইজোবিয়াম। ঠিক আছে, এরপর আমরা 3 নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নে আছে, দেখো, অ্যামোনিফিকেশন কাকে বলে? অ্যামোনিফিকেশন, অ্যামোনিফিকেশন, অ্যামোনি মানে হচ্ছে অ্যামোনিয়া, ফিকেশন মানে হচ্ছে তৈরি হওয়া, মানে অ্যামোনিয়া কিভাবে তৈরি হচ্ছে, অ্যামোনিফিকেশন। ঠিক আছে, তো অ্যামোনিফিকেশন কি? অ্যামোনিফিকেশন হচ্ছে উদ্ভিদ বা প্রাণীরা যখন মারা যায় তাদের দেহের মধ্যে নাইট্রোজেন ঘটিত অনেক যৌগ থাকে তাদের দেহের মধ্যে। এই যে আমাদের দেহ, নাইট্রোজেন ঘটিত অনেক যৌগ আছে। তাহলে প্রাণীদের দেহে এবং উদ্ভিদদের দেহে নাইট্রোজেন ঘটিত যৌগ আছে। সেই নাইট্রোজেন ঘটিত যৌগ সম্বন্ধিত উদ্ভিদ বা প্রাণী, এবার তারা যখন মারা যাচ্ছে তাদের দেহের মধ্যে নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে বিভিন্ন অণুজীবের দ্বারা। তাহলে তাদের দেহ মাটিতে ফেলে রাখলে কিন্তু পচে বা গলে যাবে, উদ্ভিদ বা প্রাণীর দেহ। তো উদ্ভিদ বা প্রাণীর দেহ অণুজীব দ্বারা অ্যামোনিয়া তৈরি হয়, নাইট্রোজেন ঘটিত যৌগ ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি হয়। এই পদ্ধতিকে বলছি আমরা অ্যামোনিফিকেশন।
তাহলে অ্যামোনিফিকেশনটা কি? উদ্ভিদ বা প্রাণীরা যখন মারা যাচ্ছে তাদের দেহে নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে বিভিন্ন অণুজীব কী করছে? অ্যামোনিয়া তৈরি করছে। এই পদ্ধতিটাকে বলছি আমরা অ্যামোনিফিকেশন। ঠিক আছে, অ্যামোনিফিকেশন উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ থেকে অণুজীব দ্বারা অ্যামোনিয়া তৈরি হওয়ার পদ্ধতিকে বলছি আমরা অ্যামোনিফিকেশন। ঠিক আছে, এবার যে সমস্ত অণুজীব, বিশেষ করে অণুজীবরা, ব্যাকটেরিয়া এই অ্যামোনিফিকেশন করে, যে ব্যাকটেরিয়াগুলো অ্যামোনিফিকেশনে অংশগ্রহণ করে, অ্যামোনিফিকেশন করতে সাহায্য করে, সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াগুলোর একটা বিশেষ নাম দেওয়া হচ্ছে, যেহেতু অ্যামোনিফিকেশন করছে ওই জন্য ব্যাকটেরিয়াগুলোকে বলছি আমরা, যে ধরনের ব্যাকটেরিয়াগুলো করে সেই ব্যাকটেরিয়াকে আমরা বলি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। তাহলে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার কতগুলো নাম আমরা এবার জেনে নিই। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কি কি হতে পারে? যেমন মাইকোকক্কাস, এটা একটা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, অর্থাৎ অ্যামোনিয়া তৈরি করে দিচ্ছে। ব্যাসিলাস মাইকয়েডিস, এটাও একটা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। তোমাদের আলাদা করে এইভাবেও প্রশ্ন আসতে পারে যে কয়েকটা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম বলো, তখন তোমাকে বলতে হবে কয়েকটা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, যেমন মাইক্রোকক্কাস, ব্যাসিলাস মাইকয়েডিস, এরা হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, অর্থাৎ এরা অ্যামোনিফিকেশন করছে, ওই জন্য আমরা এই ব্যাকটেরিয়াগুলোর নাম দিয়েছি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে বিষয়টা বোঝা গেছে। তাহলে 3 নম্বর প্রশ্নটা কি ছিল? অ্যামোনিফিকেশন কি? তাহলে উদ্ভিদ বা প্রাণী দেহের মৃত দেহ থেকে নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে অ্যামোনিয়া তৈরি হওয়ার পদ্ধতিটাকে আমরা বলছি অ্যামোনিফিকেশন। আর যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো অ্যামোনিফিকেশন করে সেই ব্যাকটেরিয়াগুলোর নাম আমরা দিচ্ছি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। এবার অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার কয়েকটা যদি নাম বলতে বলে তাহলে তোমার মনে রাখতে হবে মাইক্রোকক্কাস বা ব্যাসিলাস মাইকয়েডিস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে, তোমরা স্ক্রিনে দেখো। 4 নম্বর প্রশ্ন, নাইট্রিফিকেশন বলতে কি বোঝো? তাহলে আগের বার আমরা পড়েছিলাম অ্যামোনিফিকেশন, এবার বলছে নাইট্রিফিকেশন বলতে কি বোঝো। তাহলে বিষয়গুলো ছোট ছোট টার্ম তোমরা মনে রাখবে। নাইট্রিফিকেশন তাহলে নাইট্রোজেন তৈরি হওয়া, আমি বলেছিলাম ফিকেশন মানে হচ্ছে তৈরি হওয়া। তাহলে এবার প্রশ্ন হচ্ছে নাইট্রিফিকেশন কি? নাইট্রিফিকেশন কাকে বলে? দেখো, যে পদ্ধতি, এটাও একটা পদ্ধতি, যে পদ্ধতিতে বিভিন্ন অণুজীব মাটিতে থাকা অ্যামোনিয়াকে নাইট্রেট বা নাইট্রাইট যৌগ পরিণত করতে পারছে, সেই পদ্ধতিটাকে বলছি আমরা নাইট্রিফিকেশন। আবারও বলি, যে পদ্ধতিতে মাটিতে থাকা অ্যামোনিয়াকে বিভিন্ন অণুজীব নাইট্রোজেনে পরিণত করছে, নাইট্রেট বা নাইট্রাইটে পরিণত করছে। নাইট্রেট বা নাইট্রাইট হচ্ছে নাইট্রোজেন ঘটিত এক রকমের যৌগ। তাহলে নাইট্রেট বা নাইট্রাইট যৌগে রূপান্তরিত করছে, সেই পদ্ধতিটাকে আমরা বলছি নাইট্রিফিকেশন। এবার যে ব্যাকটেরিয়াগুলো নাইট্রিফিকেশন ঘটায় সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কতগুলো যদি উদাহরণ দিতে বলে তাহলে তুমি বলবে নাইট্রোসোমোনাস একটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোব্যাকটেরিয়া এটাও একটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে এখানে দুটো ব্যাকটেরিয়ার উদাহরণ দিলাম, একটা হচ্ছে নাইট্রোসোমোনাস আর একটা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এরা অণুজীব। তাহলে এই দুটো অণুজীব, আরও আছে কিছু কিছু অণুজীব, এরা কি করছে, মাটিতে যে অ্যামোনিয়া আছে সেই মাটির অ্যামোনিয়াকে নাইট্রেট
বা নাইট্রাইট পরিণত করছে। এই নাইট্রেট বা নাইট্রাইট যৌগে পরিণত করছে, এই পদ্ধতিটাকে আমরা বলছি অ্যামোনিফিকেশন। আর যারা করে তাদের আমরা বলছি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আর নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন স্ক্রিনে দেখো, ডিনাইট্রিফিকেশন কাকে বলে? ডিনাইট্রিফিকেশন কাকে বলে? দেখো, নাইট্রিফিকেশনের উল্টো ঘটনাই হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ডি মানে হচ্ছে উল্টো, তাহলে নাইট্রিফিকেশন যা, নাইট্রিফিকেশনের ঠিক উল্টো পদ্ধতিটাকে আমরা বলছি ডিনাইট্রিফিকেশন। তাহলে পদ্ধতিটা কি? যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অণুজীব দ্বারা নাইট্রেট যৌগ ভেঙে নাইট্রোজেনে পরিণত হচ্ছে। দেখো, তাহলে উল্টো ঘটনা হলো, নাইট্রেট থেকে নাইট্রোজেনে পরিণত হয়, ওই জন্য আমরা ডিনাইট্রিফিকেশন বলি। আগের বার কী ছিল? 4 নম্বর প্রশ্ন ছিল নাইট্রিফিকেশন, মানে নাইট্রোজেন অ্যামোনিয়া থেকে নাইট্রেট বা নাইট্রাইডে পরিণত হচ্ছে। আর এখন কি হচ্ছে? ডিনাইট্রিফিকেশনের ক্ষেত্রে কি হচ্ছে না, নাইট্রেট থেকে নাইট্রোজেনের উৎপাদন হচ্ছে। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে অণুজীব দ্বারা নাইট্রেট যৌগ থেকে নাইট্রোজেনে পরিণত হচ্ছে, যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা বলছি ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন, এই ডিনাইট্রিফিকেশন যে ব্যাকটেরিয়াগুলো করে তাদের আমরা বলি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বা ডিনাইট্রিফিক্যান্ট ব্যাকটেরিয়া। ঠিক আছে, এসব তাহলে কতগুলো আমরা উদাহরণ জেনে নিই। যেমন সিউডোমোনাস ডিনাইট্রিফিক্যান্ট, এটা একটা ব্যাকটেরিয়া। সিউডোমোনাস ডিনাইট্রিফিক্যান্ট। থিওব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্ট, এটা আর একটা ব্যাকটেরিয়া। এরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নামে পরিচিত, অর্থাৎ এরা ডিনাইট্রিফিকেশন পদ্ধতিটাকে করছে। ঠিক আছে, তাহলে ডিনাইট্রিফিকেশন পদ্ধতি যে ব্যাকটেরিয়াগুলো করে সেই ব্যাকটেরিয়াগুলোর নাম আমরা কি বললাম? সেই ব্যাকটেরিয়াগুলোর নাম বললাম ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আর সেই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কতগুলো উদাহরণ আমরা দিলাম। কি কি উদাহরণ দিলাম? সিউডোমোনাস ডিনাইট্রিফিক্যান্ট, তারপরে থিওব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটো প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, নাইট্রিফিকেশন কি, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি, আমরা বুঝলাম। 5 নম্বর প্রশ্নে পড়লাম ডিনাইট্রিফিকেশন কি, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলোর নাম কি কি। এই পদ্ধতি আমরা, এই জিনিসগুলো আমরা শিখলাম। ঠিক আছে, পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখো, কিভাবে পাটের তন্তু পাটের কাণ্ড থেকে পৃথক করা হয় বা আলাদা করা হয়? এটা পাঠ্য বইতে তোমরা 199 পেজ বা 200 পেজে তোমরা পেয়ে যাবে। পাঠ্য বইটা তোমরা যদি খুলে দেখো, তো প্রশ্নটা হচ্ছে কিভাবে পাটের গাছ থেকে বা পাটের গাছের কাণ্ড থেকে কিভাবে পাটের তন্তুটাকে আমরা পৃথক করি। এই ঘটনার সাথে গ্রাম বাংলার মানুষ প্রত্যেকেই পরিচিত, আমরা দেখে থাকি। বর্ষার দিনে পাট তৈরি হয়, পাট গাছ তৈরি হয়, কৃষকরা সেই পাট গাছ কেটে কোথায় দেয় না, দেখবা ডোবা জায়গায়, পুকুরে এই পাট গাছগুলো পচাতে দেয়, তাই না? একটু অপরিষ্কার জলে পাট গাছগুলোকে ফেলে রাখে, অনেক দিন ডুবিয়ে রাখে। এর ফলে কি হয় না, পাটের কাণ্ডের ওপরে যে পেকটিন থাকে, এক রকমের রাসায়নিক পদার্থ, সেই পেকটিনটা অণুজীব দ্বারা কি হয়, নষ্ট হয়ে যায়। পেকটিনগুলোকে অণুজীব নষ্ট করে দেয়, পচিয়ে দেয়। এই পচে যাওয়ার পরে তারপর পাটের তন্তুগুলো পাটের কাণ্ড থেকে কিন্তু খুব সহজেই পৃথক হয় এবং পাটকাঠি তৈরি হয় এবং পাট তৈরি হয়। আমরা যে পাট ব্যবহার করি সেটাকে আমরা পাটতন্তু বলছি।
আর সেই পাট গাছের যে কাণ্ড সেটাকে আমরা পাটকাঠি বলি। তাহলে এই দুটোকে পৃথক করার পদ্ধতি আমরা সবাই জানি যে কৃষকরা কি করে, পাট গাছকে কেটে নিয়ে এসে পুকুর বা ডোবার অপরিষ্কার জলের মধ্যে কিছুদিন ডুবিয়ে রাখে, ফলে এর ওপরে কাণ্ডের ওপরে যে পেকটিন জাতীয় এক রকমের রাসায়নিক পদার্থ থাকে, সেই পেকটিন অণুজীব দ্বারা বিশ্লিষ্ট হয়ে পচে যায় বলে সেটাকে আমরা খুব সহজে পৃথক করতে পারি। তাহলে এটা অণুজীব না থাকলে এটা তো সম্ভব হতো না, তাহলে অণুজীব আছে বলেই আমরা কত সহজে এই কাজটা করতে পারছি। ওই জন্য অণুজীব কিন্তু আমাদের উপকার করছে, তাই না? অণুজীব কিন্তু আমাদের উপকারে লাগছে। বুঝতে পেরেছ আশা করি। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখো, দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম এবং তারা কিভাবে উপকার করে আমাদের সেটা আমরা জানব। দুটো উপকারী ব্যাকটেরিয়ার নাম আমরা জানব এবং তারা কিভাবে আমাদের উপকার করে সেটা আমরা জানব। ঠিক আছে? তো দেখো, উপকারী ব্যাকটেরিয়া বেশ অনেক কিছুই আছে, তার মধ্যে রাইজোবিয়াম একটা উপকারী ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস একটা উপকারী ব্যাকটেরিয়া। তাছাড়া এর আগে আমরা অনেকগুলো ব্যাকটেরিয়ার নাম বললাম, সেগুলোও কিন্তু উপকারী ব্যাকটেরিয়া। 4 নম্বর প্রশ্ন বা 5 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন পড়তে গিয়ে আমরা অনেকগুলো ব্যাকটেরিয়ার নাম পড়লাম। সেই ব্যাকটেরিয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু আমাদের উপকার করেই থাকে। তো যা হোক, এবার আমরা এই প্রশ্নে ফিরে আসি। দুটো উপকারী ব্যাকটেরিয়ার মধ্যে দুটোর আমরা নাম বললাম। একটার নাম বললাম হচ্ছে রাইজোবিয়াম, 2 নম্বর বললাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। রাইজোবিয়াম কী করে সেটা আমরা এবার জেনে নিই। তো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া গাছের মূলে থাকে, বিশেষ করে ছিম্বিগোত্রীয় গাছ, ডাল জাতীয় গাছ, এই গাছের মূলে থাকে এবং মূলে থেকে অর্বুদ গঠন করে। সেই অর্বুদ গঠনকারী রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া কি করে, সরাসরি বাতাস থেকে বা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন এরা গ্রহণ করতে পারে, অর্থাৎ একে আমরা বলি নাইট্রোজেন সংবন্ধন। তাহলে বাতাস থেকে নাইট্রোজেন সরাসরি গ্রহণ করে তারপর সেই রাইজোবিয়াম যখন মারা যাচ্ছে তখন মাটিতে মিশে যাচ্ছে। মাটিতে মিশে সেই নাইট্রোজেন ঘটিত যৌগ মাটিতে মিশে তারপর কি হচ্ছে, মাটিটাকে অনেক উর্বর করছে, উদ্ভিদের কাজে লাগছে, সার হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে দেখো, এটা কিন্তু আমাদের উপকারী করছে, উদ্ভিদের কাজে লাগছে মানে মানুষের উপকারেই লাগছে। তাহলে রাইজোবিয়াম কী করছে, বায়ুমণ্ডলের নাইট্রোজেন তাদের দেহে আবদ্ধ করছে এবং নাইট্রোজেন ঘটিত যৌগ পরিণত করছে, এবং তারা যখন মারা যাচ্ছে সেই নাইট্রোজেন ঘটিত যৌগ মাটিতে মিশে গিয়ে তার মাটিটাকে উর্বর করছে এবং সেখানে ভালো ফসল উৎপন্ন হচ্ছে। সেই মাটিতে, উর্বর মাটিতে ভালো চাষবাস হচ্ছে, ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ এবং মানুষের কিন্তু উপকার করছে। এবার 2 নম্বর ল্যাক্টোব্যাসিলাসের কথা বলেছি। তা ল্যাক্টোব্যাসিলাস এটা একটা উপকারী ব্যাকটেরিয়া। এটা কিভাবে উপকার করে দেখো, ল্যাক্টোব্যাসিলাস আমরা দই দেখেছি, দই কিভাবে প্রস্তুত হয়, ল্যাক্টোব্যাসিলাস দ্বারা প্রস্তুত হয়। তাহলে দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া আছে। দুধের মধ্যে যে ল্যাকটোজ থাকে, দুধের মধ্যে কি থাকে, ল্যাকটোজ থাকে, সেই ল্যাকটোজ শর্করাকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করলে তবেই দই হয়। তা ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়া কী করছে, দুধের মধ্যে ল্যাকটোজ যে শর্করা থাকছে সেই শর্করাকে রূপান্তরিত করছে। এই ল্যাক্টোব্যাসিলাস কিসে রূপান্তরিত করছে না, ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করছে। এই ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে দুধ থেকে দইয়ে পরিণত হচ্ছে। তাহলে দই তৈরি করতে আমাদের ল্যাক্টোব্যাসিলাস লাগছে। তাহলে ল্যাক্টোব্যাসিলাস কিন্তু আমাদের উপকারে লাগে। তাহলে দুধ থেকে দই প্রস্তুতিতে আমাদের ল্যাক্টোব্যাসিলাস কাজে লাগে। দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করলে তবেই দইয়ে পরিণত হয়। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। খুবই সিম্পল একটা বিষয়। ঠিক আছে, তোমরা নেক্সট প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, 8 নম্বর প্রশ্ন।
অণুজীবের সাহায্যে কিভাবে আমরা দই তৈরি করি, অণুজীবের সাহায্যে কিভাবে দই প্রস্তুত করা হয় সেটা আমরা এবার শিখব। দইকে তৈরি করতে গেলে অণুজীবের প্রয়োজন ল্যাক্টোব্যাসিলাস, সেটা আমরা আগের প্রশ্ন থেকেই আমরা জেনে ফেলেছি। তো কীভাবে প্রস্তুত করা হয় সেই পদ্ধতিটা আমরা জেনে নেব, অর্থাৎ দই কিভাবে আমরা তৈরি করি। ঠিক আছে, দেখো, দুধকে একটু ফুটিয়ে সেই দুধটাকে একটু ঠান্ডা করা হয় মোটামুটি 37 ডিগ্রি সেন্টিগ্রেডে, অর্থাৎ হালকা গরম দুধ নিয়ে সেই দুধের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস যুক্ত দই দেওয়া হয়, অর্থাৎ দুধের মধ্যে কিছুটা দই দেওয়া হয়। দইয়ের মধ্যে থাকে ল্যাক্টোব্যাসিলাস, অর্থাৎ 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে গরম দুধ আছে সেই দুধের মধ্যে কিছু পরিমাণ দই দেওয়া হয়। সেই দইয়ের মধ্যে আগে থেকেই ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া থাকে। এবার এই উষ্ণতায় ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলো দ্রুত বংশবিস্তার করে, দ্রুত প্রচুর কোটি কোটি বংশবিস্তার করে, অর্থাৎ আরও ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া তৈরি করে। আর সেই ল্যাক্টোব্যাসিলাসের কাজই হচ্ছে দুধের মধ্যে যে ল্যাকটোজ নামক শর্করা থাকে সেই ল্যাকটোজ শর্করাকে অ্যাসিডে পরিণত করে, ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। তাহলে ল্যাকটোজ শর্করাকে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দ্বারা কি করছে না ল্যাকটিক অ্যাসিডে প্রস্তুত করছে, আর সেই দুধ জমে দইয়ে পরিণত হচ্ছে। খুবই সিম্পল একটা প্রসেস, অর্থাৎ দুধকে গরম করে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি নিয়ে গিয়ে তারপর সামান্য কিছুটা দই মিশিয়ে দিলে সেই দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে। সেই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ওই উষ্ণতায় প্রচুর বংশবিস্তার করে, আর দুধের মধ্যে থাকা ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে, আর ল্যাকটিক অ্যাসিডে পরিণত হলেই দুধ হয়ে যাবে দই, আর এই পদ্ধতিতেই দই প্রস্তুত করা হয়। খুব সিম্পল একটা পদ্ধতি। আমরা বাড়িতেও কিন্তু কিছুটা দই কিনে নিয়ে এসে তারপর দুধ থেকে আমরা দই বাড়িতে কিন্তু বানাতে পারি খুব সহজেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন। দেখো, খাদ্য প্রক্রিয়াকরণের অণুজীবরা কিভাবে সাহায্য করে। 9 নম্বর প্রশ্ন, খাদ্য তৈরিতে বা প্রক্রিয়াকরণে অণুজীবরা কিভাবে সাহায্য করে সেটা আমরা আগের প্রশ্ন থেকেই প্রথম পয়েন্টটা বলতে পারি। ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজ শর্করাকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে দই তৈরি করে দেয়। তাহলে এটা খাদ্য প্রক্রিয়াকরণ 1 নম্বর উদাহরণ হলো। 2 নম্বরে বলতে পারি পাউরুটি, কেক, ধোকলা, ইডলি, ধোসা, চিজ, এগুলো সবই খাবারের নাম বললাম। এগুলো বাঙালিরা খুব একটা পরিচিত নয়, বিশেষ করে পাউরুটি, কেক পরিচিত, কিন্তু ইডলি, ধোসা এটা সাউথ ইন্ডিয়ান খাবার। তো পাউরুটি, কেক, ধোকলা, ইডলি, ধোসা, চিজ এই সমস্ত খাবার প্রস্তুতির জন্য ব্যাকটেরিয়া লাগে এবং কিছু ছত্রাক লাগে। তাহলে অণুজীব হিসাবে ব্যাকটেরিয়া বা ছত্রাক দিয়ে আমরা পাউরুটি, কেক, ইডলি, ধোসা এইসব কিন্তু আমরা প্রস্তুত করতে পারি। ঠিক আছে, 3 নাম্বার তোমাদের বলে রাখি, ইস্ট এক রকমের ছত্রাক বা অণুজীব। সে ইস্টের সাহায্যে কি করা হয়, খেজুরের রসে যে শর্করা থাকে সেই শর্করা থেকে অ্যালকোহল তৈরি হয়, বা ফলের রসে যে শর্করা থাকে সেই ফলের রসের শর্করা থেকে অ্যালকোহল প্রস্তুতিতে ইস্ট প্রয়োজন। ঠিক আছে, অ্যালকোহল থেকে পরবর্তীতে আমরা ভিনিগার তৈরি করি। তাহলে এটাও একটা খাদ্য প্রস্তুতির জন্য আমাদের কিন্তু অণুজীব দরকার। তাহলে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য অণুজীবের ভূমিকা আমরা খুব সহজেই বুঝতে পারলাম। আবার একটু সংক্ষেপে বলে দিই, দই প্রস্তুতির জন্য ল্যাক্টোব্যাসিলাস, পাউরুটি, কেক, ধোসা, ইডলি এদের বানানোর জন্য আমাদের কিছু ছত্রাক বা ব্যাকটেরিয়ার প্রয়োজন হচ্ছে। আবার যেটা বললাম যে ফলের রস থেকে আমাদের ভিনিগার পেতে গেলে ইস্ট নামক ছত্রাক আমাদের কাজে লাগছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, খুবই সিম্পল বিষয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন
10 নম্বর প্রশ্ন দেখো। 10 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, অনেক সময় খাদ্য গ্রহণের পর কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েন, এর কারণ কি? পাঠ্য বইয়ে তোমরা 200 নম্বর পেজেই এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো আমি তবু আলোচনা করছি। দেখো, খাদ্য গ্রহণের পরে অনেক সময় অনেক ব্যক্তি অসুস্থ হয়, একে আমরা ফুড পয়জনিং বলি, বা খাদ্যের মাধ্যমে কিছু একটা অধিবিষ বা অণুজীব কিছু একটা দেহে ঢুকে গেছে, যার ফলে তার শরীর খারাপ হয়েছে। এটা হচ্ছে সহজ কথা। যদি কোনো মানুষ খাদ্য গ্রহণের পরে অসুস্থ হয়ে যায়, তবে আমরা বুঝব যে খাদ্যের মধ্যে অণুজীব সংক্রমণ ঘটেছে। অর্থাৎ খাদ্যের মধ্যে বাসি পচা খাবার যদি খাওয়া হয়, সে বাসি বা পচা খাবারের মধ্যে বিভিন্ন রকমের অণুজীব থাকে। এবার সেই খাদ্য যদি গ্রহণ করা হয়, তাহলে অণুজীব তার দেহের মধ্যে গিয়ে কিন্তু সংক্রমণ ঘটাবে এবং তার দেহটাকে অসুস্থ করে দেবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে বিভিন্ন জৈব যৌগ তৈরি করবে তার দেহে এবং বিষাক্ত পদার্থ তৈরি করবে তার দেহে, ফলে কিন্তু অণুজীব দ্বারা কিন্তু আবার তার দেহ অসুস্থও হতে পারে। তাহলে আমরা এতক্ষণ উপকারের কথা বললাম, এবার কিন্তু অণুজীব দ্বারা অপকার হচ্ছে সেটাও আমরা জেনে নিলাম। তাহলে খাদ্য গ্রহণ করার সময় আমাদের সতেজ এবং টাটকা গরম খাবার, গরম হলে গরম, ঠান্ডা হলে ঠান্ডা খাবার, আমাদের টাটকা খাবার গ্রহণ করা উচিত। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন 11 নম্বর, খাদ্য সংরক্ষণে কয়েকটি ঘরোয়া পদ্ধতির নাম লেখো। ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আমরা কিভাবে খাদ্যকে অনেক দিন সংরক্ষণ করতে পারি, এটা আমরা চারপাশেই দেখেছি, বিশেষ করে আমাদের বাড়িতেও দেখেছি। আচারকে অনেক দিন সংরক্ষণ করা যায়, এটা কিভাবে সম্ভব? না, খাদ্যকে ঘরোয়া পদ্ধতিতে যদি সংরক্ষণ করতে চাও, তাহলে সবজি বা ফলকে কেটে কিছুক্ষণ রৌদ্রে শুকিয়ে নিলে সেই সবজি বা ফল কিন্তু সংরক্ষণ করা যাবে একটু বেশি সময় ধরে। 1 নম্বর পদ্ধতি গেল। 2 নম্বর পদ্ধতি, আমরা ফ্রিজে ঢুকিয়ে দিতে পারি, বরফের মধ্যে রাখতে পারি। তাহলে 2 নম্বর, খাদ্যবস্তু বিশেষ করে মাছ, মাংস, সবজি, এদের আমরা ফ্রিজের মধ্যে যদি রেফ্রিজারেটরের মধ্যে যদি রাখি, তার তাপমাত্রা কমে যাবে, ফলে অণুজীবরা এখানে এসে খাদ্যকে কিন্তু নষ্ট করতে পারবে না, পচাতে পারবে না, ফলে ফ্রিজের মধ্যে আমরা খাদ্যকে রাখি। তাহলে এটা একটা পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি, মাছ, মাংস, এদেরকে সংরক্ষণ করার জন্য আমরা কিন্তু বেশি করে নুন মেখে নিতে পারি। মাছ মাংসের মধ্যে কিন্তু নুন মাখিয়ে রাখতে পারি। তাহলে বেশি করে যদি নুন মাখানো যায়, তাহলে এভাবেও কিন্তু তুলনামূলক বেশিক্ষণ ধরে মাছ মাংস কিন্তু ঠিক থাকে। এই নুনের মধ্যে কিন্তু অণুজীবরা গিয়ে মাছ মাংসকে সহজে নষ্ট করতে পারে না, নুন মাখানো মাছ মাংস। তারপরে আমরা চিনি মাখাতে পারি। দেখবে আচার অনেক দিন ধরে সংরক্ষিত করা যায়, তার কারণ আচারের মধ্যে একটু চিনিও থাকে বেশি, আবার আচারের মধ্যে লবণও থাকে, তেলও থাকে। এর মধ্যে কিন্তু অণুজীবরা চট করে বাসা বাঁধতে পারে না। ওই জন্য কিন্তু আচার অনেক দিন আমরা রেখে খেতে পারি। তাহলে অতিরিক্ত তেল থাকলে খাবারের মধ্যে, বা অতিরিক্ত নুন, বা অতিরিক্ত যদি চিনি থাকে, তাহলে সেই খাবার কিন্তু সংরক্ষণ করা খুব সহজেই যায়। তাহলে আজকের আলোচনা নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে, তোমরা বারবার পড়বে। আর হ্যাঁ, অবশ্যই এই ক্লাসগুলো করার পর আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে জানিয়ে দিও, অথবা ইউটিউবে মেসেজ করে জানিয়ে দিও কমেন্ট বক্সে গিয়ে। তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো কে কে ক্লাস করছো আর কে কে করছো না। আর তোমাদের যদি ডাউট হয়, তাহলে কমেন্ট বক্সে গিয়ে ডাউটগুলো বলবে, আমি নেক্সট ভিডিওতে সেই ডাউটগুলো ক্লিয়ার করব। ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকে সুস্থ থেকো।